স্বাগত জানাচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক চিকিৎসকের বাড়িতে হামলা চালালো দখলদার ইসরায়েলি বাহিনী। এতে ওই নারী চিকিৎসকের 10 সন্তানের 9 জনই নিহত হয়েছে। মিয়ানমার উপকূলে চলতি মাসের শুরুতে রোহিঙ্গাবাহী দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত 427 জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ভারতকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বন্ধ করে অর্থপূর্ণ সংলাপ শুরু করার আহ্বান জানালো পাকিস্তান। এক সপ্তাহের ব্যবধানে 13,116 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করল সৌদি পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন আসা যাক বিস্তারিত খবরে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক চিকিৎসকের বাড়িতে হামলা চালালো দখলদার ইসরায়েলি বাহিনী। এতে ওই নারী চিকিৎসকের 10 সন্তানের 9 জনই নিহত হয়েছে। এছাড়াও তার আরেক সন্তান ও স্বামী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার 24শে মে গাজার খান ইউনিসে এই ভয়াবহ হামলা চালালো দখলদাররা। আলা আল নাজার নামে এই চিকিৎসক নাসের হাসপাতালে কাজ করতেন। গ্রাহাম গ্রুম নামে এক ব্রিটিশ চিকিৎসক বিবিসিকে জানিয়েছেন, ওই নারী চিকিৎসকের 11 বছর বয়সী আহত সন্তানের অস্ত্রোপচার করেছেন তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেল ধ্বংসস্তূপ থেকে ওই নারী চিকিৎসকের ছোট ছোট সন্তানদের মরদেহ বের করে নিয়ে আসা হচ্ছে, যেগুলো হামলার তীব্রতায় পুড়ে গেল। গতকাল শুক্রবার ইসরায়েলি হামলায় গাজায় 70 জনেরও বেশি মানুষ নিহত হলেন, যার মধ্যে এই 9 জনও আছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডাক্তার মুনির আলবোর্স জানিয়েছেন, ওই নারী চিকিৎসককে তার স্বামী তার কর্মক্ষেত্রে গিয়ে দিয়ে এলেন। এরপর তিনি বাড়ি ফিরে গেলেন। তিনি বাড়িতে ঢোকার কয়েক মিনিট পরই দখলদাররা ভয়াবহ বিমান হামলা চালালো। ব্রিটিশ চিকিৎসক গ্রুম জানিয়েছেন, ওই নারীর স্বামীও চিকিৎসক ছিলেন এবং তিনি হামাস বা কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এছাড়াও সামাজিক মাধ্যমেও তিনি লেখালেখি করতেন না। এদিকে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক স্বার্থে গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি নাগরিকদের ওপর করা এক জরিপে এই তথ্য উঠে এলো। শুক্রবার 23শে মে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12তে সম্প্রচারিত একটি নতুন জরিপে দেখা গেল, বেশিরভাগ ইসরায়েলি মনে করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধে জয়লাভ বা জিম্মিদের মুক্ত করার চেয়ে ক্ষমতা ধরে রাখতে বেশি আগ্রহী। নেতানিয়াহুর প্রধান লক্ষ্য কি বলে মনে করেন এমন প্রশ্নের জবাবে 55% ইসরায়েলি বললেন ক্ষমতায় থাকা, 36% বললেন জিম্মিদের ফেরত নেওয়া, আর 9% বললেন তারা নিশ্চিত নন। হামাসের কাছে আটক বাকি জিম্মিদের ফেরত আনতে আরেকটি চুক্তি কেন হলো না এমন প্রশ্নের জবাবে 53% উত্তরদাতা এটাকে রাজনৈতিক কারণ বললেন, 38% বললেন যৌক্তিক কারণেই এটা হলো না, আর 9% বললেন কেন চুক্তি হলো না তারা বিষয়টি সম্পর্কে নিশ্চিত নন। মিয়ানমার উপকূলে চলতি মাসের শুরুতে রোহিঙ্গাবাহী দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত 427 জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এই ভয়াবহ আশঙ্কার কথা জানালো জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। UNHCR-এর বিবৃতিতে বলা হলো, গত 9 মে মিয়ানমারের আরাকান রাজ্যের উপকূল থেকে 267 জন রোহিঙ্গা যাত্রী নিয়ে রওনা হয়েছিল একটি ইঞ্জিনচালিত নৌকা। বেশ কিছু দূর যাওয়ার পর নৌকাটি ডুবে গেল। সেখান থেকে 66 জন বেঁচে ফিরতে সক্ষম হলেন। বাকিদের কোনো খোঁজ পাওয়া গেল না। দ্বিতীয় ঘটনাটি এর পরের দিন 10ই মে ঘটল। আরাকান উপকূল থেকে 247 জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা। কিছুদূর গিয়ে নৌকাটি ডুবে গেল। এই নৌকা থেকে মাত্র 21 জন জীবিত ফিরে আসতে সক্ষম হলেন। বাকিদের কোনো খোঁজ মিলল না। নৌকাডুবিতে 9 ও 10ই মে নিখোঁজ হওয়া যাত্রীদের মধ্যে মিয়ানমারের পাশাপাশি কক্সবাজারের ক্যাম্পগুলো থেকে যাওয়া রোহিঙ্গারাও ছিলেন। তবে ঠিক কোনো দেশের উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন তা জানা গেল না। চলতি 2025 সালে এখন পর্যন্ত এই অঞ্চলে সমুদ্রপথ পাড়ি দেওয়ার চেষ্টা করা প্রত্যেক 5 জনের মধ্যে অন্তত একজন নিখোঁজ বা মারা গেছেন। ফলে আন্দামান সাগর ও বঙ্গোপসাগরকে বিশ্বের অন্যতম বিপজ্জনক সমুদ্রপথ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে UNHCR-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক ব্যুরোর পরিচালক হাই কিউং জুন বলেন, আন্তর্জাতিক সহায়তার তহবিল কমে যাওয়ায় রোহিঙ্গাদের মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। অনেকেই নিরাপত্তা, সুরক্ষা ও সম্মানজনক জীবনের সন্ধানে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা বেছে নিচ্ছেন। 2025 সালে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া,
থাইল্যান্ড ও মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য ইউএনএইচসিআরের $৩৮ কোটি সহায়তা প্রয়োজন। এখন পর্যন্ত এর মাত্র 30% অর্থ পাওয়া গেছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়া দেশগুলোর পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাল ইউএনএইচসিআর। রাখাইন রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের উপযুক্ত পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য সহায়তা চালিয়ে যাওয়ার ওপর জোর দিল সংস্থাটি। ভারতকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বন্ধ করে অর্থপূর্ণ সংলাপ শুরু করার আহ্বান জানাল পাকিস্তান। আজ শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্কে ভারতের বক্তব্যের জবাবে এই আহ্বান জানালেন জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী মিশনের মানবাধিকার বিষয়ক কাউন্সিলর সাইমা সেলিম। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানাল। সাইমা সেলিম বলেন, ভারত আবারও বিভ্রান্তিকর তথ্য প্রচারের আশ্রয় নিল, কিন্তু কোনো ধরনের বিভ্রান্তির মাধ্যমেই তথ্য গোপন করা সম্ভব নয়। ভারত বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পাকিস্তানের বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন চালাল এবং আমার দেশে ও বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ও হত্যাকাণ্ডের পৃষ্ঠপোষকতা করছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে অভিযুক্ত করে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করল মোদী সরকার। এ প্রসঙ্গে সাইমা সেলিম বলেন, পাকিস্তানের 24 কোটি মানুষের জীবনরেখা হিসেবে কাজ করে এমন নদীর প্রবাহকে বাধাগ্রস্ত করে ভারত নিজেদেরকেই বিতর্কিত করল। পানি কখনো যুদ্ধের অস্ত্র হতে পারে না। পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে সাইমা বলেন, ভারতের যদি লুকানোর কিছু না-ই থাকত তাহলে তারা এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীন তদন্তে সম্মত হতো। গত 22 এপ্রিল পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হলেন। এই হামলার জন্য ভারত তাৎক্ষণিকভাবে পাকিস্তানকে দায়ী করলেও এখনও কোনো তথ্য প্রমাণ দেখাতে পারল না। অন্যদিকে পাকিস্তান শুরু থেকেই ভারতের এই অভিযোগ অস্বীকার করে আসছে। এরপর দুই দেশই পাল্টাপাল্টি বেশ কয়েকটি পদক্ষেপ নিল এবং সামরিক সংঘাতে জড়াল। শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হল ভারত ও পাকিস্তান। সাইমা জানালেন, 6 থেকে 10 মে পর্যন্ত ভারত পাকিস্তানের বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন চালাল, বিনা উস্কানিতে নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাল। এই সব হামলায় 7 জন নারী ও 15 জন শিশুসহ 40 জন নিহত হলেন এবং 10 জন নারী ও 27 জন শিশুসহ 121 জন আহত হলেন। সাইমা সেলিম আরও বলেন, ভারত যদি সত্যিই শান্তি, নিরাপত্তা এবং সুপ্রতিবেশী সুলভ সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হয় তাহলে তার উচিত রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদ বন্ধ করা। এক সপ্তাহের ব্যবধানে 13,116 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করল সৌদি পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসিক, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানাল মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলল, গ্রেপ্তারকৃতদের মধ্যে 8,150 জনকে আবাসিক আইন লঙ্ঘন, 3,344 জনকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টায় এবং 1,624 জনকে শ্রম সম্পর্কিত আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আরব নিউজের প্রতিবেদনে বলা হল, অবৈধভাবে প্রবেশ করা কোনো ব্যক্তিকে যদি কেউ আশ্রয় কিংবা যানবাহন সুবিধা দেয় তাহলে তাকে অন্তত 15 বছরের কারাদণ্ডসহ 10 লাখ সৌদি রিয়াল জরিমানা দিতে হবে। এছাড়াও তাদের সম্পত্তি এবং যানবাহন বাজেয়াপ্ত করা হবে, জানালো সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া আইন ভঙ্গকারী অভিযুক্তদের বিরুদ্ধে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে অভিযোগ জানাতে টোল ফ্রি 911 নম্বরে এবং অন্যান্য রাজ্য থেকে অভিযোগ জানাতে 999 অথবা 996 নম্বরে ফোন করার অনুরোধ করল সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঝড়, বৃষ্টি আর বজ্রপাতে ভারতের উত্তরপ্রদেশে অন্তত 56 জনের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া ও বজ্রপাতে তাদের এই মর্মান্তিক মৃত্যু হয়। রাজ্যের ত্রাণ কমিশনার অফিসের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ত্রাণ কমিশনার অফিসের তথ্য অনুযায়ী 24 ঘণ্টায় রাজ্যের ফতেপুরে 6 জন, কাশগঞ্জে 5 জন, মিরাট, কানপুর নগর, বুলন্দশহর, এটাহ ও আউরাইয়ায় 4 জন করে, গৌতম বুদ্ধ নগর ও কনৌজে 3 জন করে, গাজিয়াবাদ, ফিরোজাবাদ, কানপুর দেহাত ও এটাওয়ায় 2 জন করে মৃত্যুর খবর পাওয়া গেল। এছাড়াও আলিগড়, হাথরাস, চিত্রকূট, আম্বেদকর নগর, আমেথি, ঝাঁসি, আগ্রা, উন্নাও, বাগপত,
আজমগড় ও অযোধ্যাতে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেল। উত্তরপ্রদেশের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, গত 22 মে শক্তিশালী মৌসুমি ঝড় বয়ে গেল রাজ্যের অনেক জেলার ওপর দিয়ে। ঝড়ের সময় এলাকা বিশেষে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় 60 কিলোমিটার থেকে 100 কিলোমিটারের মধ্যে। শিলাবৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল। বেশ কয়েকটি জেলায় কৃষিখাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। বৃষ্টি ও বজ্রপাতের ফলে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে জরুরি ভিত্তিতে ত্রাণ কার্যক্রম পরিচালনায় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জনজীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতির জরিপ পরিচালনার ওপর জোর দিলেন মুখ্যমন্ত্রী। ত্রাণ কার্যক্রমের ওপরও নজরদারি বজায় রাখার নির্দেশ দিলেন তিনি। পেহেলগামে পর্যটকদের নিশানা করে চালানো হামলার পরপরই পাঞ্জাবের ফিরোজপুরের কাছ থেকে পাকিস্তানি রেঞ্জার্সদের হাতে আটক হয়েছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিসরার বাসিন্দা। পেহেলগাম হামলাকে ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে অসাবধানতাবশত তিনি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ফেলেছিলেন বলে অভিযোগ। দুই দেশের মধ্যে আলোচনার পর গত 14 মে আটারি ওয়াঘা সীমান্তে তাকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয় পাক রেঞ্জার্স। শুক্রবার বাড়ি ফেরার পর পরিবার পরিজনদের মাঝে তিনি আপ্লুত হয়ে পড়লেন। বার্তা সংস্থা ANI-কে পূর্ণম কুমার সাউ বলেন, বাড়ি ফিরে ভালো লাগছে। বাবা মাকে নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলাম, তাই তাদের সঙ্গে পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছি। তিনি আরও বলেন, অপারেশন সিঁদুরের সময় আমি ওখানে ছিলাম। আমার বাবা মাও খুবই চিন্তিত ছিলেন। আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে।